আমরা ফিরে এলাম ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্স ক্লাসে। আজকে আমাদের নতুন যে চ্যাপ্টার আমরা শুরু করতে চলেছি সেটা হচ্ছে জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। তো এসো আমরা এই চ্যাপ্টারের যেগুলো আমরা পড়বো একটা একটা করে পড়ি। প্রথমে আমরা বুঝবো জৈব যৌগ মানে কি, জৈব যৌগকে কেন কার্বনেরই যৌগ বলা হয়, এই যে পয়েন্টটা আছে এইটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করছি, এক্সপ্লেন করছি। তো বহু যুগ ধরেই মানুষ কি করছে, মানুষ প্রাণী ও উদ্ভিদ জগৎ থেকে বিভিন্ন পদার্থ সংগ্রহ করে সেগুলোকে খাবার হিসেবে, পানীয় হিসেবে বা অন্যান্য যে দৈনন্দিন প্রয়োজন থাকে সেগুলোকে কাজে লাগিয়ে আসছে। তো যেহেতু তারা জীবজগৎ থেকে এই পদার্থগুলো সংগ্রহ করতো, যে যাদের প্রাণ আছে, তো তাদেরকে তারা জৈব পদার্থ বলতো, প্রাণী ও উদ্ভিদ জগৎ থেকে এগুলো তারা পেত বলে। আর অন্যদিকে যে বস্তুগুলো প্রাণহীন, খনিজ পদার্থ হোক, জড়বস্তু হোক, সেখান থেকে যে পদার্থগুলো পেত তাদেরকে তারা বলতো অজৈব পদার্থ। তো 1784 খ্রিস্টাব্দে প্রথম বিজ্ঞানী ল্যাভোইসিয়ার জৈব যৌগের সমস্ত বিশ্লেষণ করে তিনি দেখাতে সক্ষম হন যে এই যে জৈব যৌগগুলো ছিল মানুষের কাছে, তার মধ্যে সবার মধ্যেই কার্বন হচ্ছে মূল উপাদান। কার্বনের সঙ্গে হাইড্রোজেন বেশিরভাগ সময় পাওয়া গেছে, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার ইত্যাদি অন্যান্য মৌলগুলো পাওয়া গেছে। এরপরে 1828 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভোলার খনিজ পদার্থ একটা অ্যামোনিয়াম সায়ানেটকে হঠাৎ করেই উত্তপ্ত করতে করতে ইউরিয়া নামে একটি জৈব পদার্থ পেয়ে যান। তখন প্রথম তার বিজ্ঞানীদের মধ্যে এই ধারণাটা তৈরি হয় যে তার মানে পরীক্ষাগারেও জৈব যৌগ তৈরি করা সম্ভব। এরপরে বিজ্ঞানী কোলবে পরীক্ষাগারে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করতে সক্ষম হন এবং তার ফলে বোঝা যায় যে জীবন্ত যে পদার্থ তার থেকেই যে জৈব যৌগ উৎপন্ন হতে হবে, প্রাণশক্তির একটা ধারণা ছিল, সেটা দরকার নেই, এমনি ল্যাবরেটরিতেও কিন্তু এটা তৈরি করা সম্ভব। তারপরেও আরও বিজ্ঞানীরা আরও জৈব যৌগ তৈরি করতে সক্ষম হন এবং এইটা একদম নিশ্চিতভাবে প্রমাণও হয় যে জৈব যৌগ হচ্ছে কার্বনেরও যৌগ। কার্বন তার মধ্যে অবশ্যম্ভাবী একটা মৌল, যেটা কার্বন উপস্থিত থাকতেই হবে, তার সাথে সামান্য কিছু মৌল উপস্থিত থাকে। তো এবার কার্বনের সব যৌগকেই কি আমরা জৈব যৌগ বলবো? না। কার্বনের অক্সাইড, ধাতব কার্বনেট বা বাইকার্বনেট এবং ধাতব সায়ানাইড যৌগ, হাইড্রোজেন সায়ানাইড, এইগুলো বাদ দিয়ে কার্বন যে যৌগগুলো গঠন করে, যে যৌগগুলোর মধ্যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম, সমবায়গত ধর্ম, অন্যান্য বিশেষ কিছু বৈশিষ্ট্য উপস্থিত থাকে, সেই সমস্ত যৌগকে আমরা বলবো জৈব যৌগ। এবং এই যে জৈব যৌগের যে রসায়ন কেমিস্ট্রি যেটা, সেটাকে আমরা বলি জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। তো তাহলে আমরা এতদিন যে যৌগগুলো পড়ে এসেছি, যেগুলোর কথা তোমরা ছোট ক্লাস থেকে পড়ে আসছো, তাহলে সেগুলো নিশ্চয়ই অজৈব যৌগ ছিল। আমি যদি কিছু পার্থক্য বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। জৈব যৌগ মানে হচ্ছে তার মধ্যে কিন্তু মূল উপাদান কার্বন থাকবেই থাকবে। অজৈব যৌগের ক্ষেত্রে আমরা এরকমভাবে কোনো নির্দিষ্ট কোনো কথা বলতে পারি না। তোমরা তো বন্ডিং এর চ্যাপ্টারটা পড়েছো, সমস্ত জৈব যৌগগুলো হচ্ছে সমযোজী যৌগ, অজৈব যৌগগুলো হচ্ছে তড়িৎযোজী যৌগ। একই কারণে জৈব যৌগগুলো তড়িৎ পরিবহন করতে পারে না, অজৈব যৌগগুলো তড়িৎ পরিবহন করতে পারে না, এবং জৈব যৌগগুলো সমযোজী দ্রাবকে দ্রবীভূত হয়, অজৈব যৌগগুলো কিন্তু জলে দ্রাব্য হয়, জৈব দ্রাবকে দ্রবীভূত হয় না। আর এরা অজৈব যৌগগুলো তড়িৎ বিশ্লেষ্য, গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তারা তড়িৎ পরিবহন করতে পারে। তো এবারে আমরা এসো আস্তে আস্তে বোঝার চেষ্টা করি তাহলে কার্বনের মধ্যে এমন কি বৈশিষ্ট্য রয়েছে যার জন্য কার্বন এত এত জৈব যৌগ তৈরি করতে পারে। এই বিষয়ে আমরা প্রথমেই যেটা জানবার চেষ্টা করব, কার্বনের চতুর্যোজ্যতা ও ক্যাটিনেশন ধর্ম। এইটার দ্বারা আমরা বুঝতে পারবো যে কার্বন কেন এত জৈব যৌগ তৈরি করতে পারে। তো এই সমস্ত জৈব যৌগের ভৌত রাসায়নিক ধর্ম এবং আইসোমার গঠনের যে ক্ষমতা ইত্যাদি যে বিশেষ যে ধর্মগুলো, সেইগুলো ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী ভ্যান ডফ এবং লাভেল কার্বন যোজ্যতার একটা সমচতুস্থলকীয় মতবাদ প্রচার করেন, যেটা এখানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে। সেখানে যাওয়ার আগে আমি একবার মনে করিয়ে দিতে চাইবো যে কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6, তাহলে এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 4, অর্থাৎ প্রথম কক্ষে 2টি ইলেকট্রন, সর্বস্থ কক্ষে 4টি ইলেকট্রন। এই 4টি ইলেকট্রন দ্বারা কার্বন কি করে সমযোজ্যতা তৈরি করে, অন্য কক্ষে অন্য পরমাণুর সাথে তার সর্বশেষ কক্ষে 4টি ইলেকট্রন ব্যবহার করে সমযোজ্যতার দ্বারা সে জৈব যৌগ গঠন করে। সেই জন্য কার্বনের যোজ্যতা সবসময় 4 হয়। এবারে এই মতবাদে কি বলা হলো, সমচতুস্থলকীয় যে মতবাদ, সেই মতবাদে বলা হলো যে কার্বনের 4টি যোজ্যতা কখনোই একই সমতলে থাকে না। একটা যে সমচতুস্থলক এখানে আঁকা হয়েছে, চতুস্থলকের 4টি কেন্দ্রে
চারটি যে শীর্ষবিন্দু আছে সেই শীর্ষবিন্দুতে চারটি যোজ্যতা প্রসারিত থাকে। আর কেন্দ্রে হচ্ছে কার্বন পরমাণু অবস্থান করে। প্রত্যেকটা যোজ্যতার মধ্যে 109 ডিগ্রি 28 মিনিট এখানে কোণ উৎপন্ন হয়। যেমন আমরা যদি একটা জৈব যৌগের উদাহরণ নিই, যেমন মিথেন অণুর গঠন এখানে দেখানো হয়েছে যে একটা চতুস্থলকের কেন্দ্রে রয়েছে কার্বন, আর বাকি যে চারটি যোজ্যতা সে গঠন করেছে চারটি হাইড্রোজেন পরমাণুর সাথে, অর্থাৎ মিথেন অণুর গঠনটা হচ্ছে এইরকম। তো এখানে তো একটা মাত্র যৌগ দেখানো হলো, কার্বন এইভাবে অসংখ্য অসংখ্য যৌগ তৈরি করতে পারে। এরকমভাবে দেখানো হয়েছে যে সে পরপর পরপর অসংখ্য কার্বন পরমাণু পরস্পরের সাথে একযোজী বন্ধন দ্বারা যুক্ত হতে পারে, দ্বিযোজী বন্ধন দ্বারা যুক্ত হতে পারে, ত্রিযোজী বন্ধন দ্বারা যুক্ত হতে পারে, অথবা দ্বিযোজী বা ত্রিযোজী সব রকম বন্ধন দিয়েও সেই যৌগ তৈরি করতে পারে। এই যে বিশেষ ধর্ম, এই বিশেষ ধর্মটাকে বলা হয় ক্যাটিনেশন ধর্ম, অর্থাৎ অসংখ্য মানে তোমার অসংখ্য কার্বন পরমাণুকে দেখা গেছে যে তারা পরস্পর এইভাবে যুক্ত হয় অনেক বড় বড় জৈব যৌগের অণু তৈরি করতে সক্ষম। তো আমরা মূলত পড়ার চেষ্টা করব হাইড্রোকার্বনের কথা। তো জৈব যৌগের মধ্যে হাইড্রোকার্বন মানে যার মধ্যে শুধু কার্বন এবং হাইড্রোজেন উপস্থিত থাকে, সেটাকে মূলত আমরা দুটো ভাগে ভাগ করছি, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে যে সমস্ত হাইড্রোকার্বনের মধ্যে শুধুমাত্র একযোজী সমযোজী বন্ধন থাকে। যেমন এখানে দুটো উদাহরণ নেওয়া হয়েছে, ইথেন এবং প্রোপেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ইথেন এবং প্রোপেনের আমরা গঠনটা দেখিয়েছি। এখানে লক্ষ্য করে দেখো শুধুমাত্র একযোজী বন্ধন এখানে উপস্থিত আছে। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কার্বনের যেখানে দ্বিবন্ধন উপস্থিত থাকে, যাদেরকে আমরা একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করে থাকি। এখানেও সম্পৃক্ত হাইড্রোকার্বনকেও সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, তো সেগুলোতে আমি পরে আসছি। তো আমি বলতে চাইছি এখানে দ্বিবন্ধন যুক্ত যে যৌগগুলো হয় সেগুলোকে বলে অ্যালকিন। যেমন এখানে একটা ইথিলিন যৌগকে দেখানো হয়েছে যাতে একটা দ্বিবন্ধন উপস্থিত আছে, কিন্তু ত্রিবন্ধন যুক্ত যৌগগুলো হচ্ছে তাদেরকে বলে অ্যালকাইন। দেখো এখানে একটা অ্যালকাইন একটা অ্যাসিটিলিনের একটা উদাহরণ দেখানো হয়েছে যেখানে এখানে ত্রিবন্ধন উপস্থিত আছে। তো এইবারে এই সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের বিষয়ে আমরা মূলত পড়ব। তো সেই যৌগগুলো সম্বন্ধে জানতে গেলে আমাদের আরও কিছু জিনিস জানতে হবে। তোমরা অজৈব যৌগের ক্ষেত্রে এতদিন অবধি মূলক কাকে বলে পড়ে এসেছো, মূলক তোমরা জানো। এবার তোমাদের জানতে হবে যে কার্যকরী মূলক বলতে কি বোঝায়। কার্যকরী মূলক হচ্ছে তোমরা জানো যখন একটা বা পরমাণু পুঞ্জ যখন একটা অজৈব যৌগের ক্ষেত্রে আমরা যেরকমভাবে জেনে এসেছি যে উপস্থিত থেকে নির্দিষ্ট একটা কোনো যৌগ তৈরি করে, জৈব যৌগের ক্ষেত্রেও তাই। যে সমস্ত সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ জৈব যৌগের গঠনে উপস্থিত থাকে এবং থেকে কি করে তাদের প্রকৃতি ধর্ম সমস্ত কিছু বিশেষ করে রাসায়নিক বৈশিষ্ট্য নির্ধারণ করে, তাদেরকে আমরা বলে থাকি কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ বা ফাংশনাল গ্রুপ। তো জৈব যৌগের ক্ষেত্রে থেকে হাইড্রোকার্বনের ক্ষেত্রে যদি একাধিক হাইড্রোজেন পরমাণু অপসারিত হয় তাহলে কি হবে, অনেক আমরা জৈব মূলক পাবো। তো এবারে আমরা একটু কতগুলো জৈব মূলক বা কার্যকরী মূলকের সম্বন্ধে সঙ্গে পরিচিত হব এবং তাদের সম্বন্ধে বোঝার চেষ্টা করব। এসব আমরা কতগুলো কার্যকরী মূলকের সাথে পরিচিত হই। এখানে একটা আমরা চার্ট দেখতে পাচ্ছি যেখানে অনেকগুলো কার্যকরী মূলকের নাম সংকেত ইত্যাদি দেওয়া রয়েছে। আচ্ছা, প্রথমে দেখো হাইড্রক্সিল একটা কার্যকরী মূলক, সেটা কি যেখানে নাকি OH উপস্থিত থাকে এবং OH উপস্থিত থেকে যে যৌগটার যে শ্রেণীটা তৈরি করে সেটা হয় অ্যালকোহল নয় ফেনল হয়। অর্থাৎ কি OH উপস্থিত থাকবে যে সমস্ত যৌগে তাদেরকে আমরা বলবো অ্যালকোহল। তার মধ্যে কার্যকরী মূলকটা হচ্ছে হাইড্রক্সিল এবং এই নির্দিষ্ট কার্যকরী মূলকের উপস্থিতির জন্য অ্যালকোহল শ্রেণী সমস্ত যৌগ একই রকম ধর্ম প্রদর্শন করবে। দুটো খুব পরিচিত অ্যালকোহল শ্রেণীর যৌগের কথা আমি এখানে বলতে চাইব, মিথাইল অ্যালকোহল CH3OH এবং ইথাইল অ্যালকোহল CH3CH2OH। একই রকম ভাবে এবার আমরা যদি বাকিগুলোর সাথে এখানে খুব সামান্য কয়েকটাই দেখানো আছে, তোমরা আরো যখন উঁচু ক্লাসে উঠবে আস্তে আস্তে এই সমস্ত কার্যকরী মূলকের সাথে পরিচিত হতে পারবে। যেমন ফরমাইল গ্রুপের কথা দেখানো আছে, সংকেত হচ্ছে CHO, যে যৌগের শ্রেণীটা সে তৈরি করে সেটা হচ্ছে অ্যালডিহাইড। কমন এক্সাম্পল হচ্ছে ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড। ফর্মালডিহাইডের সংকেত HCHO, অ্যাসিটালডিহাইড CH3CHO। কিটো কার্যকরী মূলক উপস্থিত থাকে যার সংকেত হচ্ছে C ডাবল বন্ড O, সেটা কিটোন শ্রেণীর যৌগ তৈরি করে। খুব কমন এক্সাম্পল হচ্ছে অ্যাসিটন CH3CO CH3। কার্বক্সিল কার্যকরী মূলকও খুব পরিচিত, সংকেত COH, নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। অ্যাসিটিক অ্যাসিড খুব কমন এক্সাম্পল CH3COH। এছাড়াও আছে অ্যামিনো NH2 সংকেত, অ্যামিন শ্রেণীর যৌগ তৈরি করে ইথাইল অ্যামিন একটা উদাহরণ দেখানো হয়েছে, বা ইথার শ্রেণীর যৌগ যেখানে অক্সিজেন উপস্থিত থাকে ইথার তৈরি করে ডাইমিথাইল ইথার।
তো এইগুলো হচ্ছে তার মানে এক একটা কার্যকরীমূলক, নির্দিষ্ট কার্যকরীমূলক যে নির্দিষ্ট সংকেত দেখানো হয়েছে, তারা যে যৌগের শ্রেণী উৎপন্ন করে তাদের সেই শ্রেণীগুলোর নাম এখানে বলা হয়েছে। অর্থাৎ সেই শ্রেণীর প্রত্যেকটা সদস্যের মধ্যে এই নির্দিষ্ট কার্যকরীমূলক উপস্থিত থাকে এবং নির্দিষ্ট কতগুলো ধর্ম তখন তারা প্রদর্শন করে। জৈব যৌগের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সমবায়বতা, যেটা অজৈব যৌগ দেখায় না। সমবায়বতা জিনিসটা কি? যখন একই আণবিক সংকেত আমরা পাই কিন্তু ভিন্ন আণবিক গঠন এবং ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী অনেকগুলো যৌগ পাওয়া যায়, তখন সেই ঘটনাটাকে বলে সমবায়বতা এবং যৌগগুলোকে বলে সমবায়বী যৌগ। আমি একটা উদাহরণ দিলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তো সমবায়বতা মূলত দু প্রকার, গঠনমূলক এবং ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক সমবায়বতা এখন তোমাদের ক্লাস 10-এর সিলেবাসে নেই। আমরা গঠনমূলক সমবায়বতারই উদাহরণগুলো আলোচনা করব, যার মধ্যে আমরা এটাকে দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কার্যকরীমূলক ঘটিত সমবায়বতা, একটা হচ্ছে অবস্থান ঘটিত সমবায়বতা। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি, সমবায়বতা মানে কি? দেখো এখানে আমি C2H6 একটা আণবিক সংকেত নিয়েছি। এই আণবিক সংকেতে দেখো দুটো যৌগ লেখা সম্ভব, CH3 ও CH3, CH3 CH2OH। আমি তোমাদেরকে বলবো একবার তোমার সংকেতের সাথে এইটা মিলিয়ে নিতে। দুটো কার্বন, তিনটে ছটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, তাহলে এই সংকেতের সাথে মিলছে। কিন্তু দেখো এটা হচ্ছে ইথার শ্রেণীর যৌগ, এটা হচ্ছে অ্যালকোহল শ্রেণীর যৌগ। অর্থাৎ আমি একই সংকেত দ্বারা দুটো ভিন্ন আণবিক গঠন এবং ভিন্ন ধর্মাবলম্বী যৌগকে প্রকাশ করেছি। এটাই হচ্ছে সমবায়বতা মূল যে বৈশিষ্ট্য। এটাকে আমরা বলছি কার্যকরীমূলক ঘটিত সমবায়বতা। অর্থাৎ একই আণবিক সংকেত দিয়ে আমরা যখন দুরকম যৌগকে বা আরো বেশি রকম যৌগকে হয়তো প্রকাশ করতে পারছি যাদের মধ্যে কার্যকরীমূলকগুলো আলাদা, সেই জন্য এটাকে বলে কার্যকরীমূলক ঘটিত সমবায়বতা। আরেকটা উদাহরণ এখানে নিয়েছি C4H10O। তো এখানে একই রকম ভাবে এখানে দেখা যাচ্ছে যে এখানে দুরকম যৌগ এখানে লেখা সম্ভব, একটা হচ্ছে ইথার শ্রেণীর যৌগ, একটা হচ্ছে অ্যালকোহল শ্রেণীর যৌগ। তো অবস্থান ঘটিত সমবায়বতা কি? অবস্থান ঘটিত সমবায়বতায় কার্যকরীমূলকটা একই থাকে, কিন্তু তার অবস্থানের পার্থক্যের জন্য সেটাকে এই সমবায়বতা সৃষ্টি হয়। যেমন আমি প্রথম উদাহরণে দেখতে পাচ্ছি যে দুটোই কিন্তু অ্যালকোহল শ্রেণীর যৌগ। এটা বলে দিই, OH-টা প্রথমে 1 নম্বর কার্বনে আছে, পরবর্তী যে উদাহরণটা সেখানে OH মূলকটা আমরা দেখতে পাচ্ছি একটা কার্বন সরে গেছে, 2 নম্বর কার্বনে আছে। দুটোরই উভয় যৌগেরই কিন্তু কমন আণবিক সংকেত হচ্ছে C4H10O। অর্থাৎ কি দাঁড়ালো? জৈব যৌগের তাহলে কার্যকরীমূলকের অবস্থানের পার্থক্যের জন্য যে সমবায়বতা সৃষ্টি হয় তাকে বলা হয় অবস্থান ঘটিত সমবায়বতা। অর্থাৎ এখানে কিন্তু আগেরটায় আমরা দেখেছিলাম কার্যকরীমূলকটা আলাদা হচ্ছিল, এখানে কিন্তু তা না। কার্যকরীমূলকটা একই, কিন্তু কার্যকরীমূলকটা কোথায় অবস্থান করছে তার উপর নির্ভর করে আমরা একই আণবিক সংকেত যুক্ত কিন্তু ভিন্ন আণবিক গঠন বিশিষ্ট যে যৌগগুলো পাচ্ছি, তাহলে তাদেরকে আমরা বলবো অবস্থান ঘটিত সমবায়বতা। এবং এই সমবায়বতাটাকে আমরা বলবো অবস্থান ঘটিত সমবায়বতা। তো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সমগণীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমি বলেছি, তাও এখানে আরেকবার বলার দরকার যে সমগণীয় শ্রেণী মানে কি? যার মধ্যে একই মৌল দিয়ে গঠিত, একই সাধারণ আণবিক সংকেত বিশিষ্ট, একই কার্যকরী মূলকযুক্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একই রকম রাসায়নিক ধর্ম বিশিষ্ট যৌগগুলো যে শ্রেণী উৎপন্ন করে, যে যৌগের শ্রেণীর মধ্যে পরপর দুটো যৌগের মধ্যে সদস্যের মধ্যে আণবিক যে গুরুত্ব তার পার্থক্য হয় CH2। তো এই যে শ্রেণীটা উৎপন্ন হয় তখন তাকে আমরা বলি সমগণীয় শ্রেণী। অর্থাৎ এমন একটা শ্রেণী যার মধ্যে ঠিক একটা নির্দিষ্ট কোনো কার্যকরীমূলক উপস্থিত আছে, তার ফলে সে নির্দিষ্ট রকমের যৌগ তৈরি করছে। পরপর প্রত্যেকটা ওই সিরিজের পরপর দুটো যৌগের মধ্যে CH2-র পার্থক্য আছে, এইরকম যদি হয় এবং ওই শ্রেণীতে উপস্থিত সমস্ত যৌগের রাসায়নিক ধর্ম, সমস্ত রকম ধর্ম একই রকম হচ্ছে, তখন সেই নির্দিষ্ট শ্রেণীকে আমরা বলবো সমগণীয় শ্রেণী। যেমন আমরা এখানে অ্যালকেন দিয়ে শুরু করেছি, অ্যালকেনের সাধারণ সংকেত, এবং অবশ্যই সমগণীয় শ্রেণীর প্রত্যেকটা সদস্যকে একটা নির্দিষ্ট সাধারণ সংকেতের দ্বারা প্রকাশ করা যাবে। যেমন অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। আমি একটু যদি মিলিয়ে দিই, দেখো n যদি তুমি প্রথমে 1 বসাও, এখানে তুমি বসালে ক্যালকুলেট করতে পারছো যে প্রথম সদস্যটা হবে তাহলে CH4, যার নাম হচ্ছে মিথেন। এখানে আরো একটা কথা বলার দরকার, মিথ শব্দটা আসে যখন যৌগে উপস্থিত কার্বন পরমাণুর সংখ্যা 1 হয়। আচ্ছা, n যদি আমি এখানে 2 বসাই, দেখো তুমি হিসেব করে পাবে সংকেতটা হচ্ছে C2H6, তার নাম হচ্ছে ইথেন। যখন কার্বন পরমাণুর সংখ্যা 2 হয় তখন ইথ শব্দটা আসে। একই রকমভাবে যখন 3 হয় প্রপ শব্দটা আসে, 4 হলে বিউট শব্দটা আসে, 5 হলে পেন শব্দটা আসে।
প্রত্যেকটাই একটা নির্দিষ্ট কোনো অ্যালকেনকে নির্দেশ করছে এই সমগণীয় শ্রেণীর মধ্যে। n = এইভাবে যদি আমরা পরপর বসাতে থাকি, আমরা এই সিরিজের সমস্ত যৌগকে আমরা পেয়ে যাব। এবং আমি এটাও বলতে চাইবো যে পরপর দুটো যে যৌগ রয়েছে তাদের মধ্যে দেখো CH2 পার্থক্য রয়েছে। তাহলে এটা হচ্ছে অ্যালকেন শ্রেণী, যেটা একটা সমগণীয় শ্রেণী, যেটাকে একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, যে যৌগগুলোর একটা নির্দিষ্ট রাসায়নিক ধর্ম দ্বারা শো করে এবং পরপর দুটো যৌগের মধ্যে দেখা যাচ্ছে যে CH2 পার্থক্য রয়েছে। তাহলে এই ধরনের যৌগকে, এই ধরনের শ্রেণীকে আমরা বলে থাকি সমগণীয় শ্রেণী। আমরা আরো সমগণীয় শ্রেণীর সাথে পরিচিত হব। আচ্ছা, এবারে দেখো আমরা জৈব যৌগের সম্বন্ধে অনেক কিছু জানলাম, সমগণীয় শ্রেণীর কথাও জানলাম, একটা সমগণীয় শ্রেণীর উদাহরণও দেখলাম। এবার প্রশ্ন হচ্ছে যে এত যে জৈব যৌগের কথা তুমি জানতে পারছো, তাদেরকে কিভাবে ডাকা হবে, নামকরণটা কিভাবে হবে? অর্থাৎ হচ্ছে ধরো আমি ভারতবর্ষে বসে পড়াশোনা করছি, আমি জৈব যৌগকে একটা নির্দিষ্ট নামে ডাকলাম। অন্য কোনো দেশে যে বসে জাপান, রাশিয়ায় বসে পড়াশোনা করছে, সেই যদি সেই জৈব যৌগকে আলাদা কোনো নামে ডাকে, সেক্ষেত্রে আমরা একে অপরের সাথে কথা বলতে পারবো না বা ইন্টারঅ্যাক্ট করতে পারবো না। তো সেই কারণে কি করা হয়েছে, একটা সংস্থা রয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এরা কতগুলো নির্দিষ্ট নিয়ম কানুন ঠিক করে দিয়েছেন, যেটা সমস্ত দেশের সমস্ত লোক যখনই এই জৈব যৌগ সম্বন্ধে পড়াশোনা করবে, তারা একই রকমভাবে যাতে তাদেরকে চেনে, তাদের মধ্যে যাতে ইন্টারাকশনটা সুবিধাজনক হয়, সেই জন্য আমরা কি করব, সেই নামকরণগুলোকে বলে থাকি IUPAC নামকরণ। তো সেইভাবে শিখতে পারলে আমরা তাহলে কি করতে পারবো, সমস্ত জৈব যৌগ ক্ষেত্রে তার নামটা কিভাবে দিতে হয় সেটা জানতে পারবো। জানতে পারলে আমি ধরো তুমি তোমার কোনো এমন কোনো কারোর সাথে আলাপ হলো যে জাপানের পড়াশোনা শিখছে, সেও কিন্তু তোমার সাথে ওই জৈব যৌগকে একই নামে ডাকতে বাধ্য হবে, আলাদা করে অন্য কোনো নাম সে বলতে পারবে না এবং কোনো কনফিউশনও তৈরি হবে না। তার জন্য আমাদের অ্যালকিল মূলকের সাথে পরিচিত হওয়াটা একটু জরুরি। এখানে কিছু অ্যালকিল মূলকের উদাহরণ দেখানো হয়েছে এবং সেগুলো কি করে তৈরি হয় দেখানো হয়েছে। যেমন মিথেন থেকে যদি একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়, মিথাইল মূলক তৈরি হয়। ইথেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হলে ইথাইল মূলক তৈরি হয়। প্রোপেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হলে প্রোপাইন মূলক তৈরি হয়। এই মূলকগুলো কিন্তু আমাদের যে জৈব যৌগগুলো থাকে তার মধ্যে এদেরকে আমরা প্রায়ই উপস্থিত থাকতে দেখতে পারি। তো আমরা এখানে কিছু প্রথমে IUPAC পদ্ধতিতে অ্যালিফেটিক জৈব যৌগের নামকরণের কিছু সাধারণ নিয়ম বলে নিয়ে তারপর আমরা আস্তে আস্তে বিভিন্ন জৈব যৌগের ক্ষেত্রে সেই নামকরণগুলো কিভাবে অ্যাপ্লাই করা হয় সেগুলো আমরা বলবো। তো সাধারণ নিয়মগুলো কি? সাধারণ নিয়মগুলো হচ্ছে, প্রথমে আমাদের জৈব যৌগতে কটা কার্বন পরমাণু আছে সেইটা শৃঙ্খলটাকে চিহ্নিত করতে হবে। সেই যদি একটা জৈব যৌগে দেখা যায় একটাই কার্বন পরমাণু আছে, তাহলে তখন তাকে আমাদের মিথ বলে ডাকতে হবে। দুটো থাকলে ইথ, তিনটে থাকলে প্রপ, চারটে থাকলে বিউট, পাঁচটা থাকলে পেন্ট, এরকম। তো যখন আমরা হাইড্রোকার্বনের নামকরণ করতে চাইবো, তার মানে হাইড্রোকার্বন সম্বন্ধে একটু আগে আমরা দেখে এলাম, প্রথম সদস্য হচ্ছে গঠন CH4, একটা কার্বন উপস্থিত বলে হাইড্রোকার্বনের ক্ষেত্রে তার নামের শেষে কি করতে হবে, N যুক্ত করতে হবে। প্রত্যেকটা হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন এখানে বলার দরকার। সম্পৃক্ত হাইড্রোকার্বনে তাহলে তার মধ্যে কটা কার্বন পরমাণু আছে, যেমন এখানে একটা কার্বন পরমাণু আছে বলে মিথ শব্দটা এসেছে এবং শেষে N যুক্ত হয়েছে, তাহলে এর নাম হলো মিথেন, CH4। অ্যালকেন শ্রেণীর দ্বিতীয় সদস্য, তার গঠন CH3CH3, তাহলে দেখো নিজেরাও হয়তো বলতে পারবে, দুটো কার্বন উপস্থিত আছে বলে ইথ কথাটা এসেছে, হাইড্রোকার্বন বলে শেষে N যুক্ত করতে হবে, ইথেন। এইভাবে তাহলে প্রোপেন, বিউটেন এবং পেন্টেন। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। তাহলে সাধারণ নিয়মটা কি হলো, আমরা এখানে হাইড্রোকার্বন বা অ্যালকেনের নামকরণটা দেখিয়েছি। মোট আমাদের কটা কার্বন পরমাণু আছে সেটা চিহ্নিত করতে হবে, যদি সম্পৃক্ত হাইড্রোকার্বন হয় নামের শেষে N যুক্ত করতে হবে। এখানে 5টা কার্বন পরমাণু অবধি দেখানো হয়েছে। সাধারণত কার্বন পরমাণুগুলোকে 1, 2, 3, 4, 5 এইভাবে নাম্বারিং করা হয়। একই রকম ভাবে আমরা যখন অসম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ করব, আমরা এখানে দুরকম উদাহরণ নিয়েছি। একটা হচ্ছে দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুর ক্ষেত্রে, আর একটা হচ্ছে ত্রিবন্ধনযুক্ত কার্বন পরমাণুর ক্ষেত্রে। দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুর ক্ষেত্রে কতগুলো কার্বন পরমাণু উপস্থিত আছে সেই সংখ্যাটার সঙ্গে শেষকালে ইন যুক্ত করা হয়, অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত যত অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে তাদের শেষে ইন দিয়ে শেষ হবে। দেখো সেজন্য এখানে যখন দুটো কার্বন পরমাণু উপস্থিত আছে তখন তার নাম হয়েছে ইথ প্লাস ইন, ইথিন। যখন তিনটে আছে তখন প্রপ প্লাস ইন, প্রপিন।
যখন এখানে চারটে আছে বিউট, চারটে কার্বন পরমাণু আছে, তখন বিউট প্লাস ইন বিউটিন বা এটাকে বিউট 1ইনও বলা যায়। আমরা কার্বন পরমাণুগুলোকে এইভাবে 1 2 3 এইভাবে নাম্বার করে নিতে পারি আমাদের নামকরণের সুবিধার ক্ষেত্রে। যদি 5টা কার্বন পরমাণু হয় তাহলে দেখো পেন্ট শব্দটা যোগ করা হয়েছে এখানে। সেটা আমরা কোথা থেকে বুঝতে পারছি? কার্বন শৃঙ্খলে কার্বন পরমাণুর সংখ্যাটা আমরা গুনে নিচ্ছি, গুনে নিয়ে তারপরে যে দ্বিবন্ধন আছে কিনা বা শুধুই সম্পৃক্ত হাইড্রোকার্বন কিনা সেই অনুযায়ী নামকরণটা করতে পারছি। তো আমরা যদি ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনে আসি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এখানেও কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী এইথ, প্রপ, বিউট, পেন্ট এই সংখ্যার নামগুলো আসবে, প্রেফিক্সগুলো। এখানে আমাদের নামের শেষে সেই সংখ্যা অনুযায়ী তার পিছনে আইন যোগ করতে হবে। যেমন সেজন্য দুটো যখন কার্বন পরমাণু আছে সেখানে আমরা ইথ এসেছে একটা কার্বন পরমাণু দুটোর জন্য, আর আইন যোগ করে ইথাইন। তারপরেরটা হয়েছে প্রোপাইন, 3টে কার্বন পরমাণু আছে এবং অসম্পৃক্ত জৈব যৌগ ত্রিবন্ধন আছে সেজন্য আইন, আর বিউট থাকলে বিউটাইন বা পেন্টাইন। এখানে 4টে বা 5টা কার্বন পরমাণু উপস্থিত আছে। তাহলে দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী প্রথমে আমাদের ইথ, মিথ, প্রপ, বিউট, পেন্ট এইগুলো বসাতে হচ্ছে এবং শেষকালে আমাদের নামের শেষে ওইগুলোর সঙ্গে ইন বা আইন যোগ করে আমাদের নামকরণটা সম্পূর্ণ করতে হচ্ছে। এবারে আমরা আসছি অ্যালকোহল শ্রেণীর নামকরণে। মূল ব্যাপারটা একই, মূল যে নিয়মটা সেটা একই, অর্থাৎ আমরা ওই দীর্ঘতম শৃঙ্খলে কার্বন পরমাণুর সংখ্যাটা গুনে নিচ্ছি। তারপরে অ্যালকোহল শ্রেণীর ক্ষেত্রে কার্যকরীমূলক হচ্ছে ওইচ, অর্থাৎ অ্যালকোহল শ্রেণীর প্রত্যেকটি যৌগের মধ্যে ওইচ উপস্থিত থাকতেই হবে। তো দেখা যাচ্ছে প্রথম যে যৌগটা যার মধ্যে একটা কার্বন পরমাণু উপস্থিত আছে, একটা কার্বন পরমাণুর সংখ্যার জন্য মিথ কথাটা এসেছে এবং আমরা কি করছি তার সাথে অল শব্দটা, অলটা যোগ করছি। তো এখানে সাধারণভাবে এগুলোকে মিথাইল অ্যালকোহল বলা হয়, কিন্তু IUPAC নিয়ম অনুযায়ী যদি নামকরণ করা হয় তখন কিন্তু মিথের থেকে আন, মিথান প্লাস অল এরকমভাবে বলতে হবে। তো দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা এখানে কার্বন পরমাণুর সংখ্যাটা দেখে নিচ্ছি, ইথ আছে বুঝতে পারছি, ইথান প্লাস অল ইথানল, কিন্তু সাধারণভাবে এটাকে ইথাইল অ্যালকোহলও বলা চলে। কিন্তু যদি তোমাকে বলা হয় যে IUPAC নামটা কি বলো, তখন কিন্তু তুমি ইথাইল অ্যালকোহল বললে ভুল হবে, তখন কিন্তু তোমাকে ইথানলই বলতে হবে। একই রকম ভাবে তুমি দেখতে পাচ্ছ 3টে, 4টে, 5টা কার্বন পরমাণুর ক্ষেত্রে প্রোপাইল অ্যালকোহল, বিউটাইল অ্যালকোহল, পেন্টাইল অ্যালকোহল এগুলো সাধারণ নাম। IUPAC নাম বললে তোমাকে কিন্তু এই নামগুলোই লিখতে হবে, বিউটানল, পেন্টানল ইত্যাদি। তো এখানে কার্বন পরমাণুর সংখ্যাটা আমরা গুনে নেব, গুনে নিয়ে আমরা যেখানে ওইচটা উপস্থিত আছে, সাধারণ 1 নম্বর কার্বন পরমাণুতে উপস্থিত থাকলে কোনো অসুবিধা নেই, পেন্টানল বা ধরো 2 বা 3এও যদি উপস্থিত থাকে তাহলে বিউটান 2 অল কি বিউটান 3 অল, পেন্টান 3 অল এরকমভাবে আমরা বলে দেবো। অর্থাৎ নামের শেষে অলটা যুক্ত করতেই হবে IUPAC নিয়ম অনুযায়ী। এবার যদি অ্যালডিহাইড শ্রেণীতে আসি, একই রকমভাবে প্রথম যে সদস্য HCHO, CHO হচ্ছে তার কার্যকরীমূলক, তার সংকেত আমরা একটু আগে দেখে এসেছি। তাহলে এটাকে কমনলি আমরা জানি কনভেনশনাল নামটা ফর্মালডিহাইড, কিন্তু IUPAC নিয়ম অনুযায়ী অ্যালডিহাইড শ্রেণীর ক্ষেত্রে আমাদের অ্যাল যোগ করতে হয়। সেজন্য আমরা এখানে বলেছি মিথানল, যেখানে 2টো কার্বন পরমাণু আছে, যেটা কমনলি অ্যাসিটাইলডিহাইড হিসেবে পরিচিত, কিন্তু তার নাম হয়েছে ইথানল, অল নয় কিন্তু অ্যাল। এটা খেয়াল করতে হবে, অল হলে অ্যালকোহল বোঝায়, অ্যাল হলে অ্যালডিহাইড বোঝায়। 3টে উদাহরণ এখানে দেওয়া হয়েছে, প্রপ থাকলে 3টে কার্বন পরমাণু বোঝাচ্ছে, আর এখানে CHO কার্বন পরমাণু থেকেই গুনতে শুরু করতে হবে, ওটাকে বাদ দিলে কিন্তু চলবে না। এটা কমনলি এটাকে প্রোপানঅ্যালডিহাইড বলা হয়, কিন্তু IUPAC অনুযায়ী এটাকে প্রোপানল বলতে হবে। কিটোন শ্রেণীর নামকরণ, কিটোনেও যদি আমরা, যেটা খুব কমনলি কিটোন, যেটা অ্যাসিটোন, যেটা CO গ্রুপ থাকে, দুদিকে দুটো অ্যালকিনমূলক উপস্থিত থাকে, এটাকে যেহেতু 3টে কার্বন আছে এটাকে প্রোপানন বলা যেত, কিন্তু কিটোনটা 2 নম্বর কার্বনে আছে বলে দেখো এখানে 2 প্রোপানন বলা হয়েছে। একই রকম ভাবে এটা 4টে কার্বনের কিটোন, কিন্তু কিটো যে গ্রুপটা সেটা 2 নম্বরে আছে বলে এটাকে বলা হচ্ছে যে 2 বিউটানন। এটাকে সাধারণ নাম কিন্তু মিথাইল ইথাইল কিটোন, কিন্তু যদি তোমাকে IUPAC করতে হয় তোমাকে ওই কার্বন পরমাণু সংখ্যা বুঝে নিয়ে প্রেফিক্সে কি বসবে, প্রপ, বিউট না মিথ, সেটা ঠিক করে নিয়ে শেষে ওন যোগ করতে হবে কিটোন বোঝানোর জন্য। আর কিটোনের ক্ষেত্রে CO গ্রুপটা এটা তো সাধারণত সাইডে থাকে না, যেখানে উপস্থিত আছে সেই কার্বন পরমাণুর যে নাম্বারটা, সেই নাম্বারটাও তোমার বলে দিতে হচ্ছে, সামনে মেনশন করে দিতে হচ্ছে, একটা ছোট্ট হাইফেন ইউজ করে আমরা নামটা বলে দিচ্ছি। সর্বশেষে আমরা আসছি কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ। এখানে তো মিথ, প্রপ বা এগুলো হয়তো এতক্ষণে তোমরা বুঝে গেছো। তাহলে COH হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের
যে কার্যকরীমূলক তার সংকেত, প্রথমটাকে আমরা চিনি ফর্মিক অ্যাসিড হিসেবে, কিন্তু এখানে ওইক অ্যাসিড দিয়ে নামকরণটা শেষ হয়, অর্থাৎ মিথান প্লাস ওইক, মিথানোইক অ্যাসিড। দ্বিতীয়টা অ্যাসিটিক অ্যাসিড, যেটা পরিচিত আমরা খুব জানি ভিনিগারের মধ্যে থাকে, CH3COH, কিন্তু সেটা IUPAC নাম হবে ইথানোইক অ্যাসিড। বা তোমার 3টে কার্বন যদি হয় প্রোপানোইক অ্যাসিড, এমনি নাম বলা যেতে পারে, IUPAC তো এখানে প্রোপানোইক অ্যাসিড। কিন্তু যেটা 4টে কার্বন পরমাণু আছে এবং 3 নম্বর কার্বনে দেখো অন্য একটা মিথাইল গ্রুপ উপস্থিত আছে, এটা জেনারেলি আইসোভ্যালেরিক অ্যাসিড হিসেবে পরিচিত। কিন্তু যদি তোমার IUPAC নাম করতে হয়, এখানে একটা ছোট্ট বৈশিষ্ট্য আছে, 4টে কার্বন বলে বিউটানোইক অ্যাসিড তো হলো, কিন্তু 3 নম্বর কার্বনে একটা মিথাইল গ্রুপ উপস্থিত আছে এক্সট্রা। এটাও কিন্তু তোমার বলে দিতে হবে যে এই বিউটানোইক অ্যাসিডের একটা শাখা শৃঙ্খল আছে, যেটা দেখো 3 নম্বর কার্বনে আছে বলে আমি 3 মিথাইল বিউটানোইক অ্যাসিড এইভাবে বলেছি। তাহলে এমনি যদি কোনো কোথাও শাখা শৃঙ্খল না থাকে, তাহলে তুমি শুধু এতক্ষণ ধরে যেরকমভাবে আমরা শিখলাম শুধু নামটা লিখলেই হয়। কিন্তু যদি কোথাও কোনো কার্বনে কোনো শাখা শৃঙ্খল উপস্থিত থাকে, সেটাও কিন্তু তখন সেখানে ওই নামের আগে কিন্তু তোমাদের মেনশন করে দিতে হবে। তো আজকে আমরা তাহলে জৈব যৌগের প্রথম অংশটা পড়লাম, আমরা অনেক কিছু শিখেছি, জৈব যৌগের নামকরণও শিখলাম। আমি আশা করব তোমরা সেগুলো ভালোভাবে পড়ে নেবে। পড়ে নিয়ে তোমরা এখানে 10টা প্রশ্ন দেওয়া হয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর লেখার চেষ্টা করবে। যদি কোনো অসুবিধা হয় স্কুলে যখন খুলবে তখন ক্লাস টিচারের যে টিচার পড়ান তার সাথে কথা বলে নেবে। আমি তোমাদের একটু প্রশ্নগুলো বলে দিই, আমি যা যা পড়িয়েছি তার মধ্যে থেকেই ভালো করে পড়ে নিলে তুমি প্রশ্নগুলো আনসার করতে পারবে। প্রথম প্রশ্ন, জৈব যৌগের দ্রবণ সাধারণত তড়িৎ পরিবহন করে না কেন? দ্বিতীয় প্রশ্ন, বিজ্ঞানী ভ্যান ডফ ও লাবেলের কার্বন যোজ্যতা সম চতুস্তলকীয় মডেলটি ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম বলতে কি বোঝো? 4 নম্বর প্রশ্ন, কার্যকরীমূলক কাকে বলে, একটি উদাহরণ দাও। 5 নম্বর প্রশ্ন, গঠনগত সমবায়বতা কাকে বলে, অবস্থান ঘটিত সমবায়বতা কাকে বলে, উদাহরণ সহ লেখো। 6 নম্বর প্রশ্ন, C3H8O আণবিক সংকেত বিশিষ্ট যৌগের কতগুলি গঠনগত সমবায় সম্ভব দেখাও। 7 নম্বর প্রশ্ন, সমগণীয় শ্রেণী কাকে বলে। 8 নম্বর প্রশ্ন, 3টি কার্বন পরমাণু পর্যন্ত কার্বনিক যৌগগুলির গঠন সংকেত ও IUPAC নাম লেখো। 9 নম্বর প্রশ্ন, নিচের জৈব যৌগ দুটির IUPAC নাম লেখো। তার মধ্যে প্রথমটা হচ্ছে CH3 CHOH CH3, দ্বিতীয়টা হচ্ছে CH3 CH2 COOH। শেষ প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, সমস্ত জৈব যৌগে কার্বন বর্তমান কিন্তু কার্বন ঘটিত যৌগমাত্রই জৈব যৌগ নয়, ব্যাখ্যা করো। এখানে আমি আজকে যা পড়িয়েছি সেগুলো থেকেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পারবে আশা করি। তারপরেও বই একটু ঘাঁটলে, বইয়ের থেকে অংশগুলো পড়ে নিলে আমি আশা রাখবো যে তোমরা সমস্ত প্রশ্নগুলো আনসার করতে পারবে এবং এগুলো খাতায় লিখে রাখবে। পরে স্কুলে যে টিচার পড়ান তার কাছে খাতাটা দেখিয়ে নেবে আনসার।